চেষ্টা করছি যে ওরা যাতে শিখতে পারে বা অন্যকেও শেখাতে পারে। আমাদের পরম সৌভাগ্য এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা পেয়ে গেছি। আমার নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ সাইন গেস্ট অনুষ্ঠানে একটি বিশেষ অনুষ্ঠান শিক্ষার অঙ্গনে। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি চাঁচর প্রাথমিক বিদ্যালয়কে। চাঁচর প্রাথমিক বিদ্যালয় বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত বিষ্ণুপুর সার্কেলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটি আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলায়, সাংস্কৃতিক চর্চায় খুব দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আধুনিক শিক্ষার একটি প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠছে এবং আগামী দিনে এই স্কুলটি আমরা আশা করছি বিশাল নাম করবে। এবং যার অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটির আজকে এত উন্নতি, তিনি হলেন এই বিদ্যালয়ের নবনিযুক্ত প্রাথমিক প্রধান শিক্ষক মহাশয় মাননীয় অসীম কুমার ঘোষ। উনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। ওনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো আজকে আমরা এই চাঁচর প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্কে অনেক কিছু জানব, তার উন্নতির গল্প, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের পড়াশোনার এবং সাংস্কৃতিক চর্চার তার গল্প আমরা শুনব। তো চলুন সেই মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা সেই স্কুলের কিছু আমরা তার কার্যাবলী এবং কিছু তাদের ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটি সেগুলো আমরা কিছু দেখে নিই। ঐতিহ্যবাহী চাঁচর প্রাথমিক বিদ্যালয়টির চিত্র আপনারা দেখুন। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই চাঁচর প্রাথমিক বিদ্যালয়। কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা চাই আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টিকে পূর্বের মহিমায় ফিরিয়ে আনতে আমরা সকলেই সচেষ্ট, সহৃদয় গ্রামবাসীরা এগিয়ে এসেছেন। ফিরে এলাম আমরা মূল অনুষ্ঠানে। তো আমরা অনুষ্ঠানের প্রথমে অসীমবাবুর কাছে আমরা জানতে চাইব যে মাননীয় অসীমবাবু, আপনি এই চাঁচর প্রাথমিক বিদ্যালয়ে কতদিন শিক্ষকতা করছেন? আমি প্রায় 3 বছর 2 মাস 3 মাস এরকম। আপনি কি প্রথম থেকে এখানে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন? না, আমি প্রথমে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। আর কখন তাহলে প্রধান শিক্ষক? এই বছর খানেক হলো। বছর খানেক। তো বছর খানেক মাত্র উনি প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন ওই বিদ্যালয়ে, কিন্তু এরই মধ্যে 1 বছরের মধ্যে উনি যে কাজ করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং খুব আলোড়ন সৃষ্টি করেছে। তো আপনি যখন প্রথম প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন তখন স্কুলটা কি অবস্থায় ছিল? হ্যাঁ, আমি কিছু বলার আগে বলি আর কি, আপনাদের যে স্টুডিও আর কি, তার কর্ণধারকে আমি শ্রদ্ধা জানাবো এবং আমাদের সঞ্চালক মহাশয় যিনি আছেন আর কি, ওনাকেও ধন্যবাদ জানাবো, কারণ আমাকে এখানে উপস্থিত করার জন্য আর কি, এবং আমার যে কার্যপ্রণালী সেটা জানতে চাওয়ার জন্য, যেটা এখনকার দিনে খুবই জরুরি। কারণ প্রাথমিক শিক্ষা সরকারি বিদ্যালয়ে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে এবং হাল খুবই খারাপ, এবং এই এখন খুব প্রাসঙ্গিক আর কি যে আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের আলোচনা করাটা আর কি। আমি বলি, প্রথমে আমি এখানে এসেছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। আমি আগে ছিলাম ওন্দা সাউথ সার্কেলেতে এবং ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। তারপরে এখানে এলাম 3 বছর আগেতে। 3 বছর আগে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করেছিলাম। কিন্তু প্রথম দিন থেকেই আমি যখন জয়েন করি আর কি, ওটা ছিল একটা ধ্বংসস্তূপ। ওখানে কেবল 3টি বিল্ডিং ছিল, 3টি ক্লাসরুম আর কি। ওদের বাচ্চাদের বাথরুম ছিল না, বাচ্চাদের খাবার ঘর ছিল না, বাচ্চাদের, এবং ছাদের উপর পুরো ছাদ ড্যামেজড হয়ে গেছিলো। ছাদের উপর একটা 4 ইঞ্চি লেয়ার ছিল, পিছনে আছে আম গাছের পাতা পড়ে পচে গিয়েছিল, এবং ছাদের উপর একটা 12 থেকে 14 ফুট অশ্বত্থ গাছ, পুরো অশ্বত্থ গাছে পুরো শিকড়ে একদম পুরো ঝাঁঝরা করে দিয়েছিল বিল্ডিংটাকে। আমি সেই অবস্থায় পেয়েছি এবং গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমি আস্তে আস্তে করে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবেই আমি কাজ শুরু করে দিয়েছিলাম।
শুরু করতে পেরেছিলাম এ কারণে, কারণ তখন যারা স্যার ম্যাডামরা ছিলেন আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছিলেন। তাই তো স্কুলটা এখন কোথায় আছে, আপনার প্রকৃত লোকেশনটা একটু বলুন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে বিষ্ণুপুর থানা, এটা বাঁকাদহ অঞ্চল, চাঁচর গ্রাম, চাঁচর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্র সংখ্যা এবং শিক্ষক সংখ্যা? হ্যাঁ, ছাত্র সংখ্যা 100 অ্যাবাভ। আমরা শিক্ষক মহাশয় আছি, স্থায়ী শিক্ষক 2 জন আর একজন পার্শ্ব শিক্ষিকা। আপনি তো অনেক এর মধ্যে কাজ করেছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং আগামী দিনে আমরা আরও আমরা কাজের দৃষ্টান্ত দেখতে পাবো। এই যে এত কাজ করার যে আপনার নেশা বা এবং ইচ্ছা, এই উদ্যমটা আপনি কিভাবে পেলেন? হ্যাঁ, আমি যখন আগে ছিলাম ছিনপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানেও আমি কাজ করেছি আর কি, এবং সেখানে ছাত্র সংখ্যা কমে আসার জন্য আমি ওখান থেকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আর এখানে দেখলাম আর কি, আমি জয়েন করার পরই দেখলাম, তাই তো একটা মানে দারুণ একটা সাজানো বাগান ছিল এককালীন, যে ধ্বংসস্তূপ থেকে আমি যেটা বুঝেছি, ওখানে একটা যে সাজানো ভালো একটা স্কুল ছিল, সেই স্কুলের ধ্বংসাবশেষ বলতে আমি ধরুন তখনকার দিনে পুরনো কনসার্ট আমি খুঁজে পেয়েছি, আরও যে সমস্ত আপনার জিনিসপত্র আর কি, মানে বাচ্চাদের টিএলএম বলুন আর কি, সেগুলো ধ্বংসপ্রায় অবস্থায় আমি খুঁজে পেয়েছি। এবং 74 শতক এরিয়া, তখন মনে মনে ভাবলাম আর কি, যে তাই তো গ্রামবাসীকে যদি আমি একত্রিত করে তাদেরকে কনভিন্সড করিয়ে, ওই 74 শতক জায়গা ছিল মানে অসুরক্ষিত, সেখানে সব কিছু গরু বাছুর থেকে আরম্ভ করে, এবং যেহেতু খোলা অবস্থায় ছিল, সেখানে কিন্তু মানে স্কুল বলে কোনো তার অস্তিত্ব ছিল না। খাবার ঘরটা ছিল প্রায় একবারে মানে গোয়াল ঘরের মতো আর কি। ছাত্র সংখ্যা তখন ছিল 130, তখনও কিন্তু ছাত্র মানে আসতো না, মাত্র আপনার ওই 10 জন 15 জন 20 জন, এবং ওই স্যার ম্যাডামরাই বলতেন আর কি যে স্যার স্টুডেন্ট আসে না আর কি। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওখানে জেনারেল কাস্ট খুবই কম আছে, পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে সব স্টুডেন্ট, 90% স্টুডেন্ট হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে। অর্থাৎ তাদেরকে সত্যি করেই বুঝলাম যে প্রত্যেকটা শিশুকে স্কুলে আনাটা হচ্ছে একটা প্রচণ্ড চ্যালেঞ্জ। সেই আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম, এবং আস্তে আস্তে করে আমরা এগিয়ে চলেছি, এবং এগিয়ে যেতে পেরেছি কি বলুন তো, গ্রামবাসীর সহযোগিতা নিয়ে। আমরা স্কুলটা যখন দেখলাম 74 শতক এরিয়া, আমি যদি সুরক্ষিত না করতে পারি, তাহলে কিন্তু আমি সঠিক পদ্ধতিতে পাঠদান করতে পারবো না। 1 বার 2 বার 3 বার আমরা স্কুলটাকে মাপিয়েছি। মাপানোর পরে কিন্তু আমরা ফরেস্ট অফিসে প্রেয়ার দিয়েছি গ্রামবাসীর সহযোগিতায়। ফরেস্ট অফিস থেকে কাঠ নিয়ে, এবং সুহৃদয় গ্রামবাসীবৃন্দ কাঠ দিয়েছেন, কাঠ বলুন, বাঁশ বলুন, সব কিছু, এবং শ্রম বলুন, সব কিছু দিয়ে কিন্তু স্কুলটাকে আমরা বেড়া দিয়ে ঘিরি। তারপরে আমরা আস্তে আস্তে করে, এবং যে দুর্গাপুজো আসে, চাঁচরের দুর্গাপুজো মানে বিখ্যাত দুর্গাপুজো, ওখানে সব মানে খুব ভালো ভালো মানুষ আছেন আর কি, তারা মানে খুব ভালো। এবং যখনই ওনাদের একটা সেন্সিটিভ জায়গা হচ্ছে স্কুল, স্বর্গীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের স্মৃতি বিজড়িত একটা স্কুল, এবং সেই স্কুল থেকে যে সমস্ত মানুষ আছেন পৃথিবীর বিভিন্ন কোণায় তারা ছড়িয়ে আছেন, স্কুল সম্বন্ধে যখনই আমি লিখিতভাবে প্রেয়ার দিয়েছিলাম প্রতি বাড়িতে বাড়িতে, যে স্যার আমি স্কুলটাকে আমি একটু ভালো করতে চাই আর কি, যদি আপনাদের সহযোগিতা পাই, আমি কিন্তু পেয়েছিলাম। গ্রামের মানুষ কিন্তু এগিয়ে এসেছিলেন প্রথম থেকেই আর কি। পেয়ে গেলাম আমাদের কি বলুন তো, আমাদের অনুপ্রাস চক্রবর্তী মহাশয়কে। উনি কলকাতায় থাকেন আর কি, কলকাতা নিবাসী। তিনি প্রায় কাজ করলেন, প্রায় মানে হয়তো 12 লক্ষ টাকাও হয়ে যেতে পারে আর কি। তিনি কাজ করলেন, 200 ফুট বাউন্ডারি করে দিলেন, খোলা মঞ্চ করে দিলেন, গাছের গোড়াগুলোকে উনি ভালো করে বাঁধিয়ে দিলেন আর কি। আমি শুরু করলাম। তারপরে পেয়ে গেলাম কি বলুন তো, আমাদের রবীন্দ্রনাথ পাত্র মহাশয় আছেন আর কি, আমার পরম শ্রদ্ধাভাজন স্যার আর কি। ওনার সহায়তায়, ওনার পরামর্শ নিয়ে আমি এগিয়ে চলেছি, এবং পেয়ে গেলাম আমাদের লাস্ট পার্সেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্ণধার সঞ্জীব পূজারা মহাশয়কে। উনি কিন্তু এগিয়ে গেলেন, এবং আমার যে অ্যাক্টিভিটি আছে উনি ওয়াচ করলেন আর কি, যে না এখানে আমরা এমন এক জায়গায় আমরা ইনভেস্ট করতে চাই যেখান থেকে আমরা আউটপুট পাবো। উনি কিন্তু ইনভেস্ট করলেন আর কি। মাস 3 মধ্যেই কিন্তু আমার 260 ফুট বাউন্ডারি ওয়াল হয়ে গেল। তারপরে আমি আবার গেছি ফরেস্ট অফিসে, যে মেন গেটটা কিভাবে হবে। ফরেস্ট অফিস কিন্তু একদম মানে সঙ্গে সঙ্গে শ্রীমন্ত নন্দী মহাশয় বসেছিলেন, যে স্যার মেন গেটটা আমি দেবো। মেন গেটটাও কিন্তু আমার বসে গেছে আর কি, লাগানো হয়েছে, এবং খুব শীঘ্রই সেটা উদ্বোধন হবে। এইভাবে কিন্তু গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমাদের বাঁকাদহ যে রেঞ্জ অফিস আছে স্যার, বাঁকাদহ রেঞ্জ অফিস আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেন। ফ্যান দেন, আমার যদি মাঠে ঘাস হয়ে যায় সেই ঘাসগুলোকে কাটিয়ে দেন, বাচ্চাদের নিরাপত্তার কথা ভাবেন, বাচ্চাদের মানে অনেক কিছু দিয়ে হেল্প করেন আর কি। এবং ওনাদের সহযোগিতায় আবার মানে যিনি বাপ্পানাথ মহাশয় ছিলেন, তপব্রত মহাশয় আছেন, আমাদের পুরো সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং নতুন কিছু আমাদের স্বপ্ন আছে। এই স্বপ্ন আমার নয়, এই স্বপ্ন কিন্তু গ্রামবাসীদের।
তাহলে আমরা দেখতে পেলাম যে চাঁচর গ্রামটি একটি সমৃদ্ধিশালী গ্রাম এবং যথেষ্ট ভালো স্কুল ছিল। দীর্ঘদিন সেভাবে কাজকর্ম না হওয়ার ফলে ধ্বংসস্তূপে প্রায় পরিণত হয়েছিল। মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক হওয়ার পর তিনি দায়িত্ব পেয়ে তিনি ভেবেছেন যে এখানে একটা সম্ভাবনা আছে এবং তিনি যথেষ্ট মানে তার আন্তরিকতার সাথে তিনি কাজ করেছেন এবং সেই কাজ দেখে গ্রামের মানুষ তথা সমগ্র সমাজের মানুষ যে যেমনভাবে এগিয়ে এসছেন এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যে কাজ করেন মানে কিভাবে কাজ করেন, অর্থাৎ পাঠদান পদ্ধতি কেমন আছে, কেমনভাবে করেন সেটা একটু বলুন। স্যার দেখুন, যদি পাঠদান পদ্ধতি বলতে হয় আমাকে বলতে হবে যে বাচ্চাগুলোকে যদি আমি ডিসিপ্লিনে না আনতে পারি, ডিসিপ্লিন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। প্রথমে আমাকে বলতে হবে যে ডিসিপ্লিন ইজ এ পিলার অফ সাকসেস। আরেকটা বলতে হয় যে স্কুল ইজ এ টেম্পল অফ এডুকেশন। আমরা কোনো শিশুকে যদি ডিসিপ্লিন না করতে পারি তাহলে কিন্তু তারা এগোবে না, আমার সমাজ এগোবে না, আমাদের ভারত মহান হবে না। ধরুন, যখন আমার ছোট্ট ছোট্ট শিশুরা স্কুলে প্রবেশ করে তারা কিন্তু বাঁশের বেড়া হলেও, এখন আমার পাকা হয়ে গেছে, বাঁশের বেড়া হলেও তারা কিন্তু স্কুলে কিন্তু প্রণাম করে কিন্তু স্কুলে ঢুকে, কারণ তারা জানে যে স্কুল ইজ এ টেম্পল অফ এডুকেশন। তারপরে জুতোগুলো কিন্তু তারা সুন্দর একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জুতোগুলি সেই নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখে। তারপরে চলে কি সাফাই পর্ব এবং গার্ডেনিং, কারণ আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা 35 রকমের, আর ওই কাজী সাহেব গেছিলেন বলছি আমরা অলরেডি 35 রকমের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা গাছ কিন্তু লাগিয়েছি এবং সেই গাছগুলো কিন্তু ফুলে ফলে কিন্তু ভরে উঠেছে। তাহলে ওরা স্কুলে এলো, সাফাই করলো, একদিকে চললো কিন্তু আমাদের প্রতিকৃতি, আমাদের স্কুলে কিন্তু একটা দুটো করে, তখন কিন্তু প্রতিকৃতিও ছিল না, যে মনীষীদের প্রতিকৃতি বাচ্চাগুলোকে শেখাবো কী করে। আমার বিদ্যাসাগরের প্রতিকৃতি দরকার, স্বামীজির প্রতিকৃতি দরকার, এমনি করে এখন কিন্তু আমার প্রায় 100 অ্যাবভ কিন্তু আমি প্রতিকৃতি আমি জড়ো করেছি, আমি কালেকশন করেছি এবং সেগুলো কিন্তু আমি শুধু কালেকশন করিনি, আমার বাচ্চাগুলো ম্যাক্সিমাম বাচ্চাই বলতে পারবে যে এইটা কার ছবি, এইটা কার ছবি, এইটা কার ছবি। আমরা কিন্তু মেরে ধরে আমরা পাঠদান করি না। তাহলে একদিকে ওরা ওই আমাদের যে প্রতিকৃতিগুলি স্কুলে আছে ওরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে এবং ফুল মালা ওরা নিজেরা অর্পণ করে, অন্যদিকে চলে পড়া খেলা। আমার কিন্তু যেহেতু আমরা টিচার সংখ্যা কম, আমার কিন্তু স্কুল শুরুর আগেই কিন্তু আমার স্কুল শুরু হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি স্কুলের আঙিনায় প্রবেশ করে, ওদের শুরু হয়ে যায় পড়া খেলা। ওই পড়ায় খেলায় কিন্তু আমাদের কোনো মানে অংশগ্রহণ থাকে না, আমরা কেবল গাইড করি মাত্র। ওরা কি করে, আগের দিন গতকাল যে পড়াশোনা হয়েছে সেই পড়াশোনার ব্যাপারে ওরা যে লিডার থাকে আর কি, সেই লিডার বা মনিটরও বলতে পারেন আর কি, তারা 3-4 জনের টিম করে দেওয়া হয় যে তোরা প্রতিদিন এভাবে করবি আর কি, যারা একটু পারদর্শী আর কি। তাহলে আমার স্কুল শুরুর আগেই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আমার পড়াশোনা হয়ে যায়। ওরা কিন্তু নিজের খুশি মতো করে, আমি শুধু বলে দিই যে আজকে জিকে কর, কি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স কর, কি আজকে তারা মনীষীদেরকে চেনা, এইরকম আর কি। ওটা শুরু হলো। সেই সাথে চলে মিউজিক থেরাপি। পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা দপ্তরের যে আমাদের সিলেবাস আছে, অনেক কিন্তু গান আছে স্যার, সেই গানগুলো কিন্তু এমনি নাই, সেটা কিন্তু আমাদেরকে আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে যে আমরা বাচ্চার অন্তরে কিভাবে গ্রথিত করতে পারবো, ওদের মনটাকে কীভাবে শান্ত করতে পারবো। তাহলে আমরা মিউজিক থেরাপি হয়। আমি বলি আর কি, আমার কিছুই ছিল না, বললাম তো কিচ্ছু ছিল না, একটা আলমারি পর্যন্ত ছিল না, ভাঙা একটা আলমারি ছিল আর কি। আমার একটা সাউন্ড সিস্টেম আমি ব্যবস্থা করেছি। আমাদের যে বিষ্ণুপুরের আশিস বিশ্বাস আমার ক্লাসমেট আর কি, ওকে বললাম দেখো স্কুলে কিন্তু প্রচুর সম্ভাবনা, তুমি আমার স্কুলের জন্য কি করছো বলো। বলছে কি চাই বলো। আমি বললাম যে তাই তো, যে আমাকে যদি আধুনিক শিক্ষায় শিশুগুলিকে শিক্ষিত করতে হয় এবং তাদেরকে যদি আপডেট করতে হয়, তাদের যদি আমাদের মনের অন্তরে তাদের প্রবেশ করতে হয়, তাহলে তাদের মতো করেই আমাদেরকে এগোতে হবে, শিশুর লেভেলে আমাদেরকে নেমে যেতে হবে। উনি একটা আমাকে সাউন্ড সিস্টেম দান করলেন, আশিস বিশ্বাস মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। ওই সাউন্ড সিস্টেমে আমাদের কি হয়, শুরু হয় মর্নিং অ্যাসেম্বলি। সেই মর্নিং অ্যাসেম্বলির পর আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়। এখানে বলবো কর্মসংস্কৃতি কিন্তু আমরা চাঁচর প্রাথমিক বিদ্যালয়ের স্যার এবং ম্যাডামরা কিন্তু আমরা খুব মেনে চলি আর কি, কারণ জানি যে কর্মসংস্কৃতি না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না, আমার দেশও এগোবে না, আমার ছেলেগুলোও শিখবে না আর কি। 10:45 আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়, 3:45 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু আমাদের ক্লাস শেষ হয় আর কি। তারপরে চলে আমাদের ধরুন মিড ডে মিলেও কিন্তু আমাদের সিস্টেম আছে যে ওরা হ্যাপাজার্ডলি হবে না, মিড ডে মিল থেকেও কিন্তু ওদের স্পেশাল থালার ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য, রোল নাম্বার লিখে দেওয়া আছে। ওই থালা নিয়ে কিন্তু ওরা সুন্দর লাইনে দাঁড়িয়ে যাবে। ওরা হাত ধোয়ার যে নিয়মগুলো আছে, সে হাত ধোয়ার নিয়মগুলি ওরা মানবে।
মেনে ওরা হাত ধুবে, ঠিক সারিবদ্ধভাবে ওরা আমাদের যে ডাইনিং হল করে দিয়েছেন আর কি, সরকার থেকে 2 লক্ষ টাকা খরচা করে সেই ডাইনিং হলে গিয়ে ওরা বসে। তারপরে প্রতিটা ছাত্রছাত্রীর পাতে কিন্তু খাবার পড়ার পরে তারপরে একসাথে কিন্তু ওরা খাবার খেতে শুরু করে। কারণ সংযমটা কিন্তু দরকার। আমরা বুঝেছি আর কি, যে একজনকে ভাত দিল, অন্যজন খেলো, তাহলে একসাথে কীরকম হয়ে যায় আর কি, যে ভাত চাই, তরকারি চাই, ডাল চাই, এরকম। সেটা কিন্তু হয় না। আমার গোষ্ঠীর মায়েরা খুব ভালোভাবে রান্না করেন, রান্না করে ওনাদেরকে পুরো পরিবেশন হয়। তারপরে কিন্তু ভোজন মন্ত্র হয়, ভোজন মন্ত্র ওরা পাঠ করে, তারপরে কিন্তু ওরা মিড ডে মিল গ্রহণ করে আর কি। এবং যেটা বললাম, হ্যাঁ, এরপরে কিন্তু যে খাবার পরে, এটাও একটা ব্যাপার, যে খাবার পরে কিন্তু আমার বাচ্চাগুলিকে খেলতে দিই না। কারণ জানি আমি আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলিকে, আমার নিজের মেয়েকে যেভাবে আমি শিক্ষা দিই যে খাবার পরে আমি আমার মেয়েকে খেলাই না, আমি বলি না, একটু বসে বজ্রাসন কর। আমার ছোট ছোট শিশুগুলিকে ফ্যানের তলায় বসিয়ে তারা কিন্তু বজ্রাসন করে। বজ্রাসন না করলেও কিন্তু তারা ওই ইনডোর যে গেম আছে সেগুলো ওরা খেলে, বা ওরা পড়াও খেলে, যে ওই ক্লাসের মধ্যে আর কি। 3:10 পর্যন্ত আমাদের, এই 10:45-এর পর যে মর্নিং অ্যাসেম্বলি হয় আধ ঘন্টা, তারপর থেকে ক্লাস শুরু হয়ে যায়। খাবার জন্য যতটুকু সময় ততটুকু বাদ দিয়ে 3:10 পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস হয়। তারপরে কিন্তু আমার 3:10 থেকে কিন্তু আউটডোর অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। এরপরে আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে কি থাকে? স্বাস্থ্য এবং শরীরচর্চা সংক্রান্ত কি থাকে? মজাদার খেলা থাকে, যোগা থাকে, পিটি থাকে, ফুটবল থাকে, ব্রতচারী থাকে, অ্যারোবিক্স উইথ মিউজিক থাকে, ডান্স থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে আর কি। এই ব্যাপার স্যার। তাহলে আমরা দেখলাম যে পাঠদান শুধু নয়, পাঠদানের সাথে যে স্কুলের যে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন এবং নৈতিক এবং মূল্যবোধের শিক্ষা, সেটাও আমরা কিন্তু স্যারের কাছ থেকে পাচ্ছি। তো যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা দেখি, বিভিন্ন নৃত্য হচ্ছে বা হচ্ছে, সেগুলোর জন্য কি আলাদা প্রশিক্ষক কেউ সহযোগিতা করেন বা কিভাবে করেন? হ্যাঁ স্যার, অবশ্যই করে। আমি বললাম যে চাঁচর কিন্তু একটা সংস্কৃতির গ্রাম। চাঁচর গ্রামের মানুষকে আমি প্রেয়ার দেব, তারা সেই প্রেয়ারটা পূরণ করবে না, সেটা কিন্তু স্যার কখনো হয়নি। চাঁচর গ্রামের মায়েরা, মেয়েরা, তারা কিন্তু এগিয়ে আসেন। শুধু চাঁচর থেকে নয়, বাঁকাদহ থেকেও আসেন। আমার ছোট্ট ছোট্ট শিশুগুলিকে বিনা পয়সায় আঁকা শিখিয়ে দেন, বিনা পয়সায় ডান্স শিখিয়ে দেন, বিনা পয়সায় গান শিখিয়ে দেন। এবং যোগার টিচার, যোগাটা আমরা যেরকম পারি করি, যোগার টিচারও চলে আসবেন। তারা কিন্তু ওই বিনা পয়সাতেই শেখাবেন। ড্রয়িং, পেন্টিং সব কিন্তু বিনা পয়সায় হয়, তারা কিন্তু শেখান আর কি, আমাকে শিখিয়ে দেন। এবং যেটা বললেন আপনি কিভাবে হয় আর কি। আর এই প্রসঙ্গে স্যার আমি একটু বলবো, যদি আপনি অনুমতি করেন, আমাদের যে মর্নিং অ্যাসেম্বলি আমরা কিভাবে করি আর কি। যে দেখুন স্যার, আমাদের যে মর্নিং অ্যাসেম্বলি হয় সেটা কিন্তু পুরোপুরি ইংলিশে হয়। ওরা যে আধ ঘন্টার 30 মিনিটে যে কনভারসেশন হয় আর কি, ওরা ইংলিশে করে। কারণ আমি জানি যে যতই আমরা বাঙালি হই, বাংলা ভাষাকে আমরা যতই গুরুত্ব দিই, আপনিও দেন, আমরা সকলেই দিই, কিন্তু বাংলা ভাষার সাথে সাথে কিন্তু আমাদের সমতালে ইংরাজি শিখতে হবে। কারণ আমাকে ডাক্তারি পড়তে গেলে বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে, আমি কোনো কোম্পানিতে কাজ করতে গেলে ইংরাজি কিন্তু মাস্ট। যে জন্য আজকে আমি প্রাইমারি টিচার হয়েছি। আমি যদি ভালো ইংলিশটা বলতে পারতাম তাহলে কিন্তু আমি এই জায়গায় থাকতাম না, তাহলে কিন্তু বেসরকারি ফার্মে আমি কাজ করতাম, বেসরকারি কোম্পানিতে, বা আরও অনেক বড় জব করতে পারতাম। প্রাইমারি শিক্ষক না হলে কিন্তু আপনি এত বড় কাজটা করতে হবে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ স্যার, সেটা ঠিক আছে, অবশ্যই আর কি। আমিও স্যার প্লিজ আর কি ছোটো ছোটো বাচ্চাগুলোর মনে পৌঁছাতে পেরেছি, এটা স্যার বড় ব্যাপার। প্রাথমিক শিক্ষক হিসেবে আমরা স্যার এমনিতে খুবই গর্বিত যে আমরা বাচ্চাদেরকে তৈরি করতে পারি। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো হয় অনেকে, কিন্তু আমরা তো ভিত করে দিই। হ্যাঁ অবশ্যই স্যার। একটা কথা আছে স্যার, গীতা শ্লোক। আমার ছোটো ছোটো বাচ্চাগুলি গীতা শ্লোক স্যার জানে। ওরা কিন্তু গীতা শ্লোকটা ওদের মুখস্থ স্যার। কারণ যেটা হচ্ছে ভালোই হচ্ছে, যা হয়েছে ভালোই হয়েছে, যেটা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে, এই কিন্তু এই কথায় বিশ্বাসী, গীতাতে আমরা বিশ্বাসী। বলি এরপরে আমি যে আমাদের কিন্তু মর্নিং অ্যাসেম্বলি শুরু হয়, আমাদের ন্যাশনাল অ্যানথেম তো বললাম আর কি। হ্যাঁ স্যার বলছি। তারপরে ন্যাশনাল সং হয়, তারপরে অ্যাটেন্ডেন্স ফর মিড ডে মিল হয়ে যায় আর কি। তারপরে প্রেয়ার হয়, একদিন প্রেয়ার হয়, একদিন স্যার সরস্বতী বন্দনা হয়, ভারত বন্দনা হয়, একদিন স্কুল প্লেজ, একদিন ন্যাশনাল প্লেজ, পিস মন্ত্র, গীতা শ্লোক, বিদ্যা শ্লোক, এগুলো হয়। তারপরে ওয়ার্ডস অফ গ্রেট ম্যান, মহাপুরুষের বাণী, নিউজ রিডিং, টুডে স্পেশাল ইভেন্ট। এখানে স্যার বলি টুডে স্পেশাল ইভেন্টে কি, আমার ছোটো ছোটো শিশুগুলির কিন্তু প্রত্যেকটি শিশুর জন্মদিন পালন করি। শুধু শিশু নয়, যে মহাপুরুষ আছেন, মনীষীদের জন্মদিন আমরা পালন করি। এবং জন্মদিন পালনের সাথে সাথে কিন্তু আমাদের ছবিগুলো চিনিয়ে দিই, যে এটা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজকে বিবেকানন্দের জন্মদিন, আজকে মা শারদার জন্মদিন। ওরা কিন্তু এভাবেই ওরা শিখে গেছে। আমাদের স্কুলে আছে মল্লভূমি গ্যালারি। আমাদের বাঁকুড়া জেলার যে সমস্ত
গণ্যমান্য মানুষ আছেন আর কি, তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদের ছবিগুলোও কিন্তু আমার ছেলেরা চিনতে পারে এবং তাদের সম্বন্ধে ওরা 2-4 কথা বলতেও পারবে। আর আছে স্যার যে অ্যাক্টিভিটিস বাই দ্য স্টুডেন্ট, ওরা জানে যে জিকে ইজ দ্য কি অফ সাকসেস, সো ইউ হ্যাভ টু লার্ন জিকে সিরিয়াসলি। সাকসেস হতে গেলে এটা জানতে হবে, ওরা কিন্তু করে আর কি, ওই মর্নিং অ্যাসেম্বলির মধ্যেই থাকে। টুডেজ ওয়ার্ড থাকে, ওরা একটা নির্দিষ্ট ওয়ার্ড ওরা জানতে পারবে, তার ইংরেজি ওয়ার্ড মানে জানতে পারবে। ওয়ার্ম আর্ম এক্সারসাইজ থাকে হালকা করে, তারপরে হেলথ চেক আপ থাকে, ক্ল্যাপিং থাকে, তারপরে মার্চ উইথ ড্রাম। আইসি সাহেবের দেয়া ড্রাম ওরা বাজাতে পারে আর কি, ওই ড্রাম বাজিয়ে ওরা মানে মার্চ করে ওরা ক্লাসে ঢুকে, কারণ ওদিকে বুস্ট করা হয়, ওদিকে এনকারেজ করা হয়, যারা ওরা একটা ফুল এনার্জি নিয়ে ক্লাসে ঢুকবে। কোনো দিন হয় পেট্রিয়টিক সং, ওর মাধ্যমে ওরা মার্চ করে ওরা ক্লাসরুমে ঢুকে আর কি, এইভাবে। তারপরে ওরা ক্লাসে ঢুকে গেল, গুরুবন্দনার মাধ্যমে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়, কারণ আমরা জানি যদি আমি কাউকে যদি কোনো স্যারকে ম্যাডামকে গুরু হিসাবে না মানতে পারি মন থেকে, তাহলে স্যার শিখবে না। কারণ আজকে জানেন, আজকে তো আমাদের মানে ছিল গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমায় দেখুন, আজকে তো আমাদের যেহেতু গুরু পূর্ণিমা, তাহলে বলে দিই আর কি যে এটা বলা দরকার আর কি, যে আমার স্বর্গগত পিতা আছেন, ওনাকে আমি প্রণাম জানাই, আমার মাকে আমি প্রণাম জানাই, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এবং আমাদের শিক্ষাগুরু সহ যারা আমার অনুষ্ঠান শুনছেন প্রত্যেকটি গুরুজনকে আমি প্রণাম জানাই। কারণ আজকে গুরু পূর্ণিমা, আশীর্বাদ করবেন আমরা যাতে ছোট ছোট শিশুগুলিকে বিকশিত করতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই ব্যাপার স্যার। আমরা অনেকক্ষণ ওনার কাছে অনেক কিছু বিষয় জানতে পারলাম, যে ওনার ছাত্রছাত্রীরা পাঠদান ছাড়াও শ্রদ্ধা শিক্ষা, অর্থাৎ যে নৈতিক মূল্যবোধের শিক্ষা, যেটা আজকে এখনকার দিনে প্রায় নেই বললেই চলে, সেটাকে উনি ফিরিয়ে এনেছেন। তো আমাদের অনেক কিছু ওনার কাছ থেকে আরও জানার বিষয় ছিল, আমরা দেখতেও পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমরা ওনার উন্নতির গল্পে। তো মাঝে মাঝে তিথি ভোজন হয়, অনেক সহযোগিতা করেন, সেটা একটু কি সামান্য সংক্ষেপে একটু? হ্যাঁ স্যার, তিথি ভোজন বলতে স্যার কি, আমি মানে গ্রামের মানুষকে ওনারা বোঝেন যে তাই তো আমার গ্রামের বাচ্চাগুলির পুষ্টির সমস্যা আছে। প্রথমে গ্রাম থেকে ব্যবস্থা করা হতো, এখনও হয়। এবং যেমন ধরুন আমাদের স্বর্গীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের যে পুত্র, উনি বলছে স্যার প্রতি মাসে মাসে আমি বাচ্চাকে তিথি ভোজন দেবো। এখন শুধু স্যার আমার এই চাঁচল গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, কলকাতা থেকে বলুন, বিষ্ণুপুর থেকে বলুন, বিভিন্ন সময়ে। আগে তো হতো আমাদের মাসে একদিন তিথি ভোজন হতো, এখন কিন্তু স্যার আমার হয়তো কোনো মাসেতে 2 দিনও তিথি ভোজন হয়ে যায়, বাচ্চারা তাদের পুষ্টি গ্রহণ করে আর কি। আরেকটু স্যার, যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর কি, যেগুলো আমরা করাই আর কি, আমি সংক্ষেপেই বলে দিচ্ছি স্যার, যে বাচ্চাগুলোকে কি বলুন তো, আমাদের সুশিক্ষায় শিক্ষিত করলে হবে না, তাদের এই যে বললেন মূল্যবোধের শিক্ষা, সামাজিকতার শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, এই শিক্ষাগুলো কিন্তু সামাজিক সোশ্যাল ওয়ার্ক, যে সমাজসেবা শিক্ষা, তাদের কিন্তু আমরা মুখে মুখে বলি না স্যার, ওদিকে হাতে কলমে আমরা করিয়ে শেখাই, দেখাই। সেটা কীরকম? পরিবেশ রক্ষায় পাঠ, হর ঘর পেড় হর ঘর ফল। আমার প্রতিটা বাচ্চার বাড়িতে কিন্তু 4টে 5টা 6টা করে কিন্তু গাছ হয়ে গেছে, যার যেরকম বয়স, যে ক্লাসে পড়ে সেই হিসাবে কিন্তু গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ প্রতি বছর কিন্তু আমরা ছোট ছোট বাচ্চাগুলিকে গাছ দিই। গত বছর দিয়েছিলাম মায়ের নামে, এবছর দিচ্ছি আমরা বাবার নামে। সেই গাছ কিন্তু প্রতি বাড়িতে হয়ে গেছে। এছাড়া রক্তদান শিবির আমরা এবছর প্রথম শুরু করলাম, প্রতি বছরই করব। ছোট ছোট বাচ্চা শিশুরা দেখেছে যে তাদের বাবা ব্লাড দিচ্ছেন, মা ব্লাড দিচ্ছেন, দিদি ব্লাড দিচ্ছেন, তারা চাক্ষুষ করেছে, আমি স্কুল প্রাঙ্গণে করেছি। তারা কিন্তু একটা রক্তযোদ্ধায় আমরা পরিণত করতে চাই, কারণ বিষ্ণুপুরে স্যার প্রতিদিন রক্তের খুব চাহিদা, কিন্তু সেই আমাদের জোগাড় নেই। অথচ সুস্থ সবল মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা কেউ ব্লাড দিচ্ছেন না। কিন্তু আমরা এই সংস্কৃতি বদলাতে চাই, চাঁচর বদলাতে চাই, চাঁচরের ছোট্ট ছোট্ট শিশুগুলি বদলাতে চাই, যে তাতে তারা রক্ত দেবে, ব্লাড দেবে এবং মানুষকে কি করবে, মানুষের জীবন বাঁচাবে, প্রাণ বাঁচাবে। 2 নম্বর বলি এক্সকারশন বা শিক্ষামূলক ভ্রমণ, সেটাও কিন্তু প্রতি বছর করি আমরা। যে ক্লাসটি বেরিয়ে যাবে সেই ক্লাসকে প্রতি বছর আমরা এক্সকারশনে নিয়ে যাই, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাই। তার জন্য আমাদের সাহায্য করার জন্য কিন্তু টাকা পয়সা জোগাড় হয়ে যায়, ফরেস্ট অফিস আছেন, বিভিন্ন ব্যক্তি কিন্তু ওনারা সাহায্য করেন, আমরা নিজেরাও স্যার ম্যাডামরা আমরা কিছু খরচা করি আর কি। আছে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে স্বামীজি বললাম, স্বামীজির যে আদর্শে আমরা উদ্বুদ্ধ করতে চাই, যে হাতকে উপর করতে হবে, কিছু দিতে হবে, সবসময় নেবো করলে চলবে না। আমার ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করেছে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিন্তু তারা 1 টাকা 2 টাকা তাদের টিফিনের পয়সা জমা দেয়। সেই টাকা থেকে কিন্তু আমরা বই খাতা বা গরিব দুঃখী মানুষকে আমরা খাবার কিনে দিই আর কি। আমার বাচ্চাগুলোই ফাইন্ড আউট করে যে কার পোশাক নেই, কার শাড়ি নেই, কার খাবার নেই। ওরা পাড়ায় পাড়ায় কিন্তু যে পাড়ায় থাকে সেই পাড়ায় কিন্তু ওরা নাম সংগ্রহ করে, আমাদেরকে বলে, আমরা সেখানে ব্যবস্থা করি। 2 নম্বর হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ক্লোথস অ্যান্ড র্যাক, কম্বল। আমরা যে প্রতি বছর আমরা অ্যানুয়াল স্পোর্টস করি এবং সেই সাথে হয় কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ,
আমরা স্যার সামর্থ্য আমাদের অল্প হলেও কিন্তু আমরা পেয়ে যাই গ্রামবাসীদের কাছ থেকে, এবং বিভিন্ন সমাজসেবী মানুষ আছেন আমাদেরকে হেল্প করেন। 3 নম্বর হচ্ছে কালচারাল ফাংশন, স্পোর্টস, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, মেধা পরীক্ষা। আমরা ছোট ছোট বাচ্চাগুলি, তাদের পরিবারের কিন্তু সামর্থ্য নেই। আমি বলেছি যে মাত্র আমার 90% স্টুডেন্ট হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে। তাদের কিন্তু কোনো পয়সা নেই যে তারা বাইরে বাচ্চাগুলিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করাবে, বা এক্সকারশনে নিয়ে যাবে, বা কোনো সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে নিয়ে যাবে। আমরা কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসি, গ্রামের মানুষ হেল্প করেন, বিভিন্ন মানুষ হেল্প করেন, আমরা নিজে থেকেও আমরা করি আর কি। এছাড়া ব্রতচারী, যোগাসন, নাচ, গান, আবৃত্তি, নাটক, যেটা বললাম আর কি, সবই কিন্তু হয়, গ্রামবাসী সাহায্য করেন। এবং এখন মানে বিষ্ণুপুর থেকেও যাচ্ছেন অনেকে, তারা কিন্তু রেগুলারও করবেন আর কি। আর জাতীয় সম্পত্তি রক্ষা যেটা বলবো আর কি, আমরা কিন্তু সেটা রক্ষা করে চলেছি। কারণ আমরা জানি স্কুল, কলেজ, আদালত, আমরা নিজ স্ব জায়গায় আমরা কাজ করি, অথচ আমরা দেখি সেই বিল্ডিংয়ে গাছ গজিয়ে গেছে, ছাদটা পরিষ্কার হচ্ছে না। আমরা বার্তা দিতে চাই যে তাই তো আপনারা যে যেখানে কাজ করেন, যে বিল্ডিং আছে, হসপিটাল বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, আমরা বাড়িটিকে যেরকম রক্ষা করি, সেই আমার বিদ্যালয়টিকেও রক্ষা করতে হবে, স্কুল কলেজটিকেও রক্ষা করতে হবে। তারপরে তিথি পর্যন্ত আমার হয়ে গেছে স্যার। এইভাবে আমরা এগিয়ে চলেছি আর কি। যেহেতু আমাদের গ্রামবাসী সাথে আছেন, পাশে আছেন, বিভিন্ন মানুষ যোগ দিয়েছেন, আমরা এগিয়ে যেতে চাই স্যার। অর্থাৎ কাজ করার যদি মানসিকতা কারো থাকে তাহলে সহযোগিতা আসবে, এবং যেভাবে গ্রামবাসী থেকে আরম্ভ করে সমাজের সমস্ত স্তরের এবং প্রশাসনিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এগিয়ে এসেছেন। অতএব আমরা আশা করব আগামী দিনে আরও এই স্কুল তার অগ্রগতি হবে, তার সমস্ত কিছু থেকে তার আমাদের উন্নতি আমরা আশা করব অবশ্যই হবে। তো আগামী দিনে নতুন আর কি পরিকল্পনা আছে সামান্য সংক্ষেপে যদি বলেন? হ্যাঁ, আমরা চাই যে আমার শিশুরা, ছোট্ট ছোট্ট শিশুদের সামগ্রিক বিকাশের উপযোগী যাবতীয় শিক্ষা আমার স্কুল থেকে পাবে ওরা, এবং বিনা পয়সায় পাবে। সে আপনার সিট অ্যান্ড ড্রয়িং বলুন, আপনার যোগাসন বলুন, ব্রতচারী বলুন, গান বলুন, নাচ বলুন, এখন সবই পাচ্ছে, কিন্তু আমরা আরও ভালো করে যাতে ওদেরকে দিতে পারি আর কি। এবং যে মূল্যবোধ, নৈতিকতা, সামাজিকতা, এই ব্যাপারগুলো আমরা বাচ্চাগুলোর মনে আনতে চাই, যে পাঠ্যপুস্তকের পাশাপাশি তারা যে সামাজিকভাবে মানুষের পাশে এসে দাঁড়াক, তারা নিজেরা সমৃদ্ধ হোক, গ্রামকে সমৃদ্ধ করুক, এবং সর্বোপরি আমাদের দেশকে সমৃদ্ধ করুক। আমরা এই স্কুলে যে সমস্ত কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস আমরা মাস্টারমশাইয়ের কাছে শুনলাম, সেটা অভূতপূর্ব। এবং আমি আশা করব এটি একটি, আমরা যেমন তীর্থস্থানে যাই, সেরকম এই চাঁচর প্রাথমিক বিদ্যালয় একটি তীর্থস্থানে তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, যে কিভাবে আমরা শিক্ষায় আমরা এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে চলে এসেছি। তো এই বিদ্যালয়কে উন্নতি কল্পে সমাজের যে সমস্ত মানুষ এগিয়ে আসুন, এবং আরও মাস্টারমশাই তার যে প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, সেটা সাফল্যমণ্ডিত হোক, সেটা আমরা আশা করছি সবাই কাছ থেকে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের অসীমবাবুকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আমরা অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন, এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা। বাড়ি পুরনো হোক বা নতুন, সুন্দর করে সাজাতে কার না মন চায়, আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ। আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে। এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল, ফল, ইনডোর আউটডোর পাতাবাহার, লাকি ব্যাম্বু, ব্রাজিলিয়ান লাকি উড, ক্যাকটাস ইত্যাদি। এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব, গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ। এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে, তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে। আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9641566212।